হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো আজকে তাদেরকে আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ বিজ্ঞান সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো পরিবেশ বিজ্ঞান থেকে কি কি পড়ে গেলে তোমরা অনায়াসে প্রত্যেকে, যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই এই পরিবেশ বিজ্ঞানে 50-এ 50 পাবে। তাই তোমরা কিন্তু আর দেরি না করে আমার এই ভিডিও চলাকালীন নিজেদের টেক্সট বুকটা খুলে বসবে এবং যেগুলো আমি বলবো ভালো করে শুনবে এবং বইতে মার্ক করে রাখবে পেন দিয়ে। ঠিক আছে? তো দেখো, তোমাদের পরীক্ষাতে রয়েছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। 4, 5, 6, 7, 8 এই চারটে অধ্যায় নিয়ে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে? 5টা অধ্যায়, ভুল বললাম, 4, 5, 6, 7, 8 মিলে টোটাল 5টা হচ্ছে। তো 5টা অধ্যায় নিয়ে তোমাদের কিন্তু এবার পরীক্ষা থাকছে। যদি কোনো স্কুলে এর থেকে বেশি সিলেবাস থাকে বা অন্য কোনো সিলেবাস থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, তোমাদের চতুর্থ অধ্যায় খুলে বইটা দেখো, রয়েছে আগ্নেয়শিলা। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে ভালো করে দেখে নাও। প্রথমে দেখো হাইলাইট করা আছে ম্যাগমা কি, এটা ভালো করে করবে। আমি কিন্তু আজকে তোমাদের সাজেশন দিচ্ছি, যদি কারো মনে হয় পড়াটা ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয় ম্যাম, তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের 10 জনের বেশি কমেন্ট পেলেই আমি কিন্তু চ্যাপ্টারটা পড়াতে আরম্ভ করে দেবো। ঠিক আছে? কিন্তু আমাকে তো স্টুডেন্ট পেতে হবে, তবে না আমার পড়াতে ভালো লাগবে। তো আমি তো চাই তোমাদের পড়াতে। যদি তোমাদের পড়তে আকর্ষণ থাকে বা তোমাদের ইচ্ছে হয় যে ম্যামের কাছে পড়াটা ভালো করে পড়ে নেব, অবশ্যই আমায় কমেন্ট সেটা লিখবে। আমি যদি দেখি 10 জনের বেশি জানিয়েছে, অবশ্যই আমি তোমাদের একটা করে ভিডিওতে পড়াটা বুঝিয়ে দেবো। কিন্তু এখন যেহেতু আমি সাজেশন দিচ্ছি, তাই যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলি আমি বলবো। ঠিক আছে? দেখো, প্রথমে করবে ম্যাগমা কি। দেখো গোল হাইলাইট করা আছে, সেটা ভালো করে দেখিয়ে নাও। তারপর দেখো রয়েছে লাভা কি, তারপর দেখো রয়েছে আগ্নেয়শিলা কি। বোঝা গেল? তাহলে আগ্নেয়শিলা কাকে বলে যদি প্রশ্ন আসে, সেটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। আমি বোঝাতে পারছি প্রত্যেককে? তারপর চলে এসো আগ্নেয়শিলা ক প্রকার, বিভিন্ন রকমের হয়। তার মধ্যে 3টি উদাহরণ রয়েছে, ব্যাসাল্ট, গ্রানাইট আর পিউমিস। পিউমিসকে অনেক সময় ঝামা পাথর বলা হয়, শর্ট কোশ্চেনে আসে। ঝামা পাথর কাকে বলা হয়? উত্তর হবে পিউমিসকে। আর পিউমিস পাথরে অসংখ্য ছিদ্র দেখা যায় কেন? তার উত্তর হবে এটা। তাহলে এই ফার্স্ট পেজে কতগুলো প্রশ্ন পেয়ে গেলে। ম্যাগমা কাকে বলে, লাভা কি, আগ্নেয়শিলা বলতে কি বোঝো, আগ্নেয়শিলার উদাহরণ দাও, পিউমিসকে ঝামা পাথর বলে কেন, এবং পিউমিস পাথরে অসংখ্য ছিদ্র দেখা যায় কেন। বুঝতে পারলে? এগুলোই প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? দেখো, এর পরের পাতা চলে এসো পাললিক শিলা। বইটা পুরনো বলে একটু অস্পষ্ট লাগছে দেখতে, আমার কাছে তো নতুন বই নেই। তোমাদের কাছে যেহেতু বই নতুন আছে তাই তোমরা ভালো দেখতে পাবে, কিন্তু আমি শুধু বলে যাচ্ছি, যেহেতু সাজেশন বলছি তাই তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাটা পড়তে হবে। এখানে পড়বে পাললিক শিলা বলতে কি বোঝো, পাললিক শিলার উদাহরণ দাও। ঠিক আছে? তারপর চলে এসো পরিবর্তিত শিলা বলতে কি বোঝো, পরিবর্তিত শিলার কয়েকটা উদাহরণ দাও। ঠিক আছে? করবে। ওকে, চলে এসো তার পরের পাতাতে মিনারেল কি, ধাতু নিষ্কাশন কি, ওর কি। ঠিক আছে? যেগুলো দাগানো আছে এর বাইরে কিচ্ছু আসবে না। তার নিচে চলে এসে দেখা রয়েছে বিভিন্ন ধাতুর নাম, ধাতুর প্রধান আকরিক, আকরিকে ধাতুর যৌগে প্রধানত কি কি মৌল থাকে, এটা ভালো করে তৈরি করবে। বেশি করে তৈরি করবে লোহা প্রধান আকরিকটা কি, মানে লোহা ধাতুর প্রধান আকরিকের নাম হেমাটাইট। ঠিক আছে? এখানে কি কি থাকে, লোহা আর অক্সিজেন। দ্বিতীয় হচ্ছে অ্যালুমিনিয়াম, তার মধ্যে ধাতুর প্রধান আকরিকের নাম হচ্ছে বক্সাইট। কি কি থাকে, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন। ঠিক আছে? তারপর রয়েছে তামা, কপার গ্ল্যান্স আর তামা সালফার। তারপরের পাতা চলে এসে দেখো নিচের দিকে রয়েছে সংকর ধাতু। এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, যে কাঁসা বা পিতল এরা একটা ধাতু নয়, কিন্তু এরা হলো মিশ্র ধাতু অর্থাৎ সংকর ধাতু। তোমরা জানো ব্রোঞ্জ ধাতু যেখানে তামা টিন মিশিয়ে হয়, আর পিতল হয় তামা আর দস্তা মিশিয়ে। ঠিক আছে? এটা কিন্তু আসবে পরীক্ষাতে, যে পিতল কোন কোন ধাতুর সমন্বয় হচ্ছে আর ব্রোঞ্জ কোন কোন ধাতুর সমন্বয় হচ্ছে। করবে কিন্তু এটা। ঠিক আছে? তারপরের পাতা চলে এসো লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, যে স্টেনলেস স্টিল তৈরি হয় কিভাবে। ঠিক আছে? তারপরে দেখো রয়েছে রং ঝাল কি, করবে। এরপর চলে এসো জীবাশ্ম বা ফসিল, টিকার জন্য গুরুত্বপূর্ণ কতটা করবে। দেখো দাগানো রয়েছে ব্র্যাকেটে এখান থেকে ঠিক নিচে পর্যন্ত। ঠিক আছে? জীবাশ্ম বা ফসিল। ওকে, 2 নম্বর বা 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট করবে। তার পরের পাতা দেখা রয়েছে কিভাবে ফসিল তৈরি হয়, সেই প্রসেসটা ছবির মাধ্যমে দেওয়া আছে। যদি পারো ছবিটা একে প্র্যাকটিস করছে, কারণ বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, এরপর চলেছে তার পরের পাতা জীবাশ্ম জ্বালানি কি বা ফসিল ফুয়েল কি, এটা আসবে পরীক্ষাতে। কি কি জীবাশ্ম জ্বালানি রয়েছে সেগুলো ভালো করে উদাহরণ সমেত পড়বে, যেগুলো হাইলাইট করা রয়েছে সেটা জোর দিয়ে পড়বে। ওকে, তার ঠিক নিচে রয়েছে ফসিল বা ফুয়েলের ব্যবহার, পরীক্ষাতে আসবে। তার মধ্যে প্রথমে রয়েছে কয়লার কি ব্যবহার, করবে। এলপিজির পুরো নাম কি, পরীক্ষাতে আসে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা কিন্তু ভালো করে রাখবে। তার ঠিক নিচে চলে এসো সিএনজি, এর পুরো নাম কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে? আর
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান যার নাম হচ্ছে মিথেন, যেটা কিনা মানে শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, এই জায়গাগুলো ভালো করে দেখবে। ওকে, যে বাজার আমার এই ভিডিওটা দেখছো, আমি যে সমস্ত জায়গাগুলো বলছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই যে বাজার এই ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই এগুলো ভালো করে করবে। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো, আমি চাই তোমরা প্রতিজনাই 50-এ 50 পাও। তাই এইগুলো কিন্তু ভালো করে বইতে নোট করে রেখো। ঠিক আছে, এক্সট্রা কোনো হেল্পার বই পড়ার প্রয়োজন পড়বে না। এরপরে 5 নম্বর অধ্যায় মাপজোক বা পরিমাপ। দেখো কি কি করবে। প্রথমে দেখে নাও প্রাকৃতিক বা ভৌত রাশি কি। যা পরিমাপযোগ্য তাকে প্রাকৃতিক বা ভৌত রাশি বলা হয়। বোঝা গেল? আশা করি এটুকু বুঝতে কারো সমস্যা নেই। তার থেকে নিচে চলে এসো, মৌলিক বা প্রাথমিক রাশি বলতে কি বোঝো? লব্ধ রাশি কি, উদাহরণ সমেত কিন্তু এগুলো পড়বে, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তারপরের পাতাতে লব্ধ একক কি করবে। ঠিক আছে, প্রাচীনকালে গ্রীষ্মে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? বিঘত। আবার মিশরে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহৃত কিউবিট বা হাত। তাহলে দেখো দৈর্ঘ্যের পরিমাপ এক এক জায়গায় এক এক রকম ছিল। ঠিক আছে, 1960 সালে তৈরি করা হয় এসআই ইউনিট। কি করা হয়? এসআই ইউনিট। মনে রাখবে এসআই ইউনিটের পুরো নাম কি? সিস্টেম ইন্টারন্যাশনাল। সিস্টেম ইন্টারন্যাশনাল এসআই পদ্ধতি। বিভিন্ন রাশিও তাদের একক মনে রাখবে। দৈর্ঘ্যের একক কি, ভরের একক কি, সময়ের একক কি, তড়িৎ প্রবাহের একক কি, আলোর তীব্রতার একক কি, অনুপরমাণুর পরিমাণের একক কি, উষ্ণতার একক কি। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তারপর চলে এসো ঠিক তার নিচে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে। এটা কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে, আমি যে সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি সেগুলো প্রতিজনেই কিন্তু ভালো করে করবে। তারপরের পাতা চলে এসো, দেখো রয়েছে এসআই পদ্ধতিতে কোন রাশির একক কিলোগ্রাম। ওই রাশি মাপার জন্য দোকানে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কি বলে? সেটি হলো দাঁড়িপাল্লা। ঠিক আছে, এবার বলো সেটা কি? সেটা হচ্ছে ভর। ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, এবং এই ভর মাপার যন্ত্রের নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র, যাকে আমরা দাঁড়িপাল্লা বলে চিনি। ঠিক আছে, কিন্তু তাহলে আমরা যারা বলি ভার কত, ভার কিন্তু কখনোই দাঁড়িপাল্লায় মাপা হয় না, ভার মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। মনে থাকবে। তারপরে পাতা চলে এসো, আয়তন মাপা হয় মাপনী চোঙের সাহায্যে। করবে কেমন? এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? ঘনমিটার। ঠিক আছে, তারপরে পাতা চলে এসো, এক সৌরদিন বলতে কি বোঝো? তাকে আমরা বলি 24 ঘন্টা বা একদিন। ঠিক আছে, এক সৌরদিন বলতে কি বোঝো? এটা কিন্তু পড়বে। তোমরা তো প্রত্যেকেই জানো 1 বছর মানে কত দিন, একদিন মানে কত ঘন্টা, 1 ঘন্টা মানে কত মিনিট, 1 মিনিট মানে কত সেকেন্ড। এটা তো পড়ানোর কিছুই নেই, বাচ্চাকাল থেকে পড়ে আসছো। এরপরে রয়েছে সময় মাপার যন্ত্রকে আমরা কি জানি? ঘড়ি জানি, প্রত্যেকেই জানো। ঠিক নিচে চলে এসো, আজকাল আরো আধুনিক ডিজিটাল স্টপ ওয়াচ ব্যবহার করা হয়, তোমরা প্রত্যেকেই জানো। সেখানে কি ব্যাপারটা থাকে, এখানে একবার রিডিং করে নেবে। তোমরা জানো উষ্ণতা মাপা হয় কি দিয়ে? থার্মোমিটার যন্ত্র দিয়ে। এটা মনে রাখবে, শর্ট কোয়েশ্চেন আছে এগুলো থেকে 1 নম্বরে। ঠিক আছে, এরপর চলে এসো উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে। এটা কিন্তু পরীক্ষাতে আসবে। গ্রিক শব্দ অক্সেইন কথার অর্থ হলো টু গ্রো অর্থাৎ বৃদ্ধি হওয়া, আর মেচোর অর্থাৎ টু মেজার অর্থাৎ পরিমাপ করা। বোঝা গেল? তাহলে আর্ক অক্সানোমিটার দিয়ে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, পরীক্ষাতে আসে। আর বৃদ্ধির হার সমান কি? বৃদ্ধি বাই সময়। ঠিক যন্ত্রটা ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নাও ভালো করে, এভাবে কিন্তু পড়বে। তাহলে যেটা বলছিলাম, ভর মাপা হয় কিসের সাহায্যে? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। ওকে, এরপরের পাতা চলে এসো, প্রাণীর বৃদ্ধির পরিমাপ। পাতা নম্বর 76 রাখা রয়েছে উচ্চতা সাধারণত 6 সেন্টিমিটার স্কেলে কিন্তু মাপা হয়। তাহলে প্রাণীদের উচ্চতা মাপা হয় কোন স্কেলে? সেন্টিমিটার স্কেলে। মনে থাকবে, কার কতটা হাইট আমরা যেটা বলি 5 ফুট, কারো 5.5 ফুট, তাই না? তো এটা কোন স্কেলে মাপা হয়? সেন্টিমিটার স্কেলে। ওকে, তো 5 নম্বর অধ্যায় থেকে এইগুলি করবে। এরপর চলে এসে 6 নম্বর অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা। দেখো কি কি করবে। প্রথমে দেখা যাচ্ছে স্থির বস্তু কি? যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে। আর গতিশীল বস্তু ঠিক তার উল্টো, যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করবে তাকে বলা হয় গতিশীল বস্তু। বোঝা গেল? এরপর চলে এসে পাতা নম্বর 82 দেখা রয়েছে কিছুটা জায়গা এসআই পদ্ধতিতে বলের একক কি? নিউটন। আর বল বলতে কি বোঝো সেটা তো উপরে দেওয়া রয়েছে। তাই বল কি? বলের দুটো একক, একটা নিউটন একটা হচ্ছে ডাই। করে রাখবে, এগুলো কিন্তু আসবে পরীক্ষাতে। ঠিক আছে, তোমরা জানো যে সমস্ত পদার্থগুলোর মধ্যে চুম্বক আকর্ষণ করে সেগুলোকে বলা হয় চুম্বক পদার্থ। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো সমস্ত কিছু চুম্বক পদার্থ বলা হয়। ঠিক আছে, পরীক্ষাতে আসবে যে এদের মধ্যে কোনটি চুম্বক পদার্থ, তখন অপশন তোমাদের দিয়ে দেবে, মানে তখন তোমাদের বলতে হবে এইটা চুম্বক পদার্থ বা এইটা চুম্বক পদার্থ নয়। বোঝা গেল? তারপর আছে বলের আরেক নাম কি? বলের আরেক নাম হলো ওজন। যেহেতু ওজন একটি বল, তাই বল ওজনেরও এসআই একক হচ্ছে নিউটন। তাহলে দেখো বল আর ওজনের কিন্তু এসআই একক আমরা কি পেলাম? নিউটন পেলাম। মনে থাকবে। ওকে, আর কোন স্পর্শ ছাড়াই এই বল ক্রিয়া করছে পৃথিবীতে যেটা, সেটার নাম হচ্ছে অভিকর্ষ বল।
মনে থাকবে, এগুলো ভালো করে পড়বে। পরিশ্রম করলে আমাদের দেহে যে শক্তি খরচ হয় তা কোথা থেকে আসে? খাদ্য থেকে আসে। তাদের প্রশ্ন আসতে পারে শক্তির উৎস কি? উত্তর হচ্ছে খাদ্য। বোঝা গেল? তারপরে চলে এসো গতিশক্তি বলতে কি বোঝায়? গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করা যে সামর্থ্য বা শক্তি আসে তাকে আমরা বলি গতিশক্তি। ঠিক আছে, পড়বে। বায়ুর গতিশক্তি কাজে লাগিয়ে পালতোলা নৌকাগুলো চলাচল করে। তাহলে পালতোলা নৌকাগুলোর জন্য বায়ু কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? বায়ু যদি না থাকে নৌকা কিন্তু চলাচল করবে না, মাঝ নদীতে দাঁড়িয়ে পড়বে। বুঝতে পারছো? তাহলে নৌকা চলাচলের জন্য কিন্তু বায়ুটা বায়ুর শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? স্থিতিশক্তি গতিশক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। পরীক্ষাতে আসতে পারে যান্ত্রিক শক্তি সমান কি? স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে বলা হয়। শক্তি অনেক প্রকার, কি কি সেটা দেখবে। ঠিক আছে, তারপরে করবে শক্তির নিত্যতা সূত্র বলতে কি বোঝো? এটা কিন্তু আসবে। প্রথম শ্রেণীর খাদক বলতে কি বোঝো? দ্বিতীয় শ্রেণীর খাদক বলতে কি বোঝো? সর্বভোগ কাকে বলা হয়? আর শক্তি শৃঙ্খলের ধারণাটা কি? ঠিক আছে, যতটা হাইলাইট করা আছে এই পাতাটা 92 পাতাতে দেখে নাও, দাগিয়ে নাও ভালো করে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, যে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক বলতে কি বোঝো? করবে। ঠিক আছে, আর উৎপাদক বলতে কি বোঝো? এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তারপরের পাতায় খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? একটি ছবি এঁকে দেখাও। ঠিক আছে, করবে। ওকে, তারপরের পাতাতে খাদ্য জাল বলতে কি বোঝো? ছবির আকারে দেখাও। এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। খাদ্য পিরামিড কি? পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলতে কি বোঝো? বোঝা গেল? আসবে কিন্তু। এই যে যেটা দেখছো এটাই কিন্তু খাদ্য পিরামিড বা পুষ্টি স্তর। ওকে, লিন্ডেম্যানের 10% সূত্র বা 10% ল কি? বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এটা করবে, আসবে কিন্তু পরীক্ষাতে। ওকে, শক্তির মধ্যে নবীকরণ ও অনবীকরণযোগ্য শক্তির উৎস কি? তাদের উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, করবে। ঠিক আছে, দেশলাই কাঠির বারুদের দিকটা দেশলাই বাক্সের গায়ে বারুদের অংশ ঘষলে দেশলাই কাঠি জ্বলে ওঠে কেন? এটাও কিন্তু করবে বড় প্রশ্নের জন্য। ঠিক আছে, এরপরে চলে এসো সপ্তম অধ্যায় তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। দেখে নাও চাপ কি? ঠিক আছে, সেই পদার্থ চাপের একক কি? পাস্কাল। এটা কিন্তু পরীক্ষাতে আসে, চাপের একক কি? করবে। বার্নৌলি তার নীতিতে কি বলেছেন? করবে। তারপর চলে এসো অষ্টম অধ্যায় মানুষের শরীর। ঠিক আছে, অনেকেই ভাবছো ম্যাম সপ্তম অধ্যায় এত ভালো করে স্কিপ করলেন কেন, পুরোটা দেখালেন না কেন? ওখান থেকে বেশি প্রশ্ন দেবে না বাবু, যেটা আমি বলছি সেটা করে যাও, সেগুলি করবে, সেগুলি পরীক্ষাতে আসবে। ঠিক আছে, আমি যেহেতু এখন তোমাদের সাজেশন দিচ্ছি তাই যেগুলো আসার মতো সেগুলি বলছি। ওকে, যখন তোমাদের বোঝানোর প্রয়োজন হবে আমাকে জানাবে, আমি যখন যে চ্যাপ্টারটা পড়াবো তখন ডিটেলসে আরো ভেতরে গিয়ে আরো ডিটেলসে আমি বলে দেবো। ঠিক আছে, এখন শুধু যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেই জায়গাগুলো দেখে নাও। ওকে, দেখো মানুষের শরীর থেকে কি করবে। প্রথমে রয়েছে হৃৎপিণ্ড। ওকে, এই জায়গাগুলো পড়বে একবার করে, তবুও বলছি প্রত্যেককে এই জায়গাগুলো একবার পড়বে, না পড়লে তো বুঝতে পারবে না, তাই না? এই জায়গাগুলো একবার পড়বে। হৃৎপিণ্ড থেকে কি কি করবে দেখো। বক্ষাস্থি কি? শিরদাঁড়া কি? ঠিক আছে, হৃৎপিণ্ডে রক্ত কিভাবে ঢুকছে শিরা দিয়ে, হ্যাঁ, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, পুরো একটা চার্ট আকার এখানে বলা আছে। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ছবি সহ, অবশ্যই ছবি সহ পড়বে। অর্থাৎ হৃৎপিণ্ডের রক্ত সংবহনটা কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করো। এটা কিন্তু বড় প্রশ্ন, 5 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে করবে। ওকে, হৃৎপিণ্ড চ্যাপ্টারটা কিন্তু স্কিপ কেউ করবে না। যতটুকু আছে ত্রিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা যেগুলো রয়েছে সবটাই কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, ছবি সহ প্র্যাকটিস করবে, অবশ্যই ছবি সহ। ঠিক আছে, যদি এই ছবি রাখতে না পারো এই ছবিটা দিয়েও প্র্যাকটিস করবে। ওকে, মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার, পরীক্ষাতে কিন্তু এটা আসে। ওকে, এরপর হচ্ছে পালস কি বা নাড়ি কি? এটা অ্যান্সার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে। এরপরে পাতা দেখা রয়েছে হৃৎপিণ্ডের সমস্যা। কি কি সমস্যা হৃৎপিণ্ডে হতে পারে এটা ভালো করে দেখবে। ঠিক আছে, এখন যাদের হৃদরোগ হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে যে সমস্ত কারণে, এটা ভালো করে কিন্তু প্রত্যেকেরই পড়তে হবে হৃৎপিণ্ডের সমস্যাগুলো কি কি। এরপর চলে এসো রক্ত। ঠিক আছে, এগুলো কিন্তু কিছুই বাদ দেওয়ার নয়, এগুলো পুরো ডিটেলসে তোমাদের পড়তে হবে। ওকে, এখানে কিছুই বাদ দেওয়া নয়। রক্তের মধ্যে কি কি উপাদান থাকছে, যেমন রক্ত রস বা প্লাজমা রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে হবে। রক্তের 3টি কণিকা থাকে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা। ঠিক আছে, এদের 3 জনের কি কি কাজ এটা তোমাদের কিন্তু পড়তে হবে। তার মধ্যে রয়েছে টিটেনাস কি? টিটেনাস বা ধনুষ্টঙ্কার যেটা তোমাদের রয়েছে সেটা কি? টিকার জন্য কিন্তু এটা করবে। ওকে, মানুষের মুখের মধ্যে যে লালা থাকে সেখানে থাকে জীবাণু ধ্বংসকারী এক ধরনের রাসায়নিক পদার্থ, তার নাম হচ্ছে লাইসোজোম। ওকে,
পাকস্থলীতে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরা কিন্তু জীবাণু মেরে দেওয়ার জন্য থাকে। বোঝা গেল? এই দুটো জিনিস মনে রাখবে শর্ট কোশ্চেনে যোগ। ফুসফুসে কি করে কাজ করে বা ফুসফুস আমাদের কি হেল্প করে পুরোটা এখানে ডিটেলস রয়েছে, ডিটেলসটা ভালো করে পড়বে। ঠিক আছে, ফুসফুসের দেখতে কেমন বা ফুসফুসের রং কেমন করবে, ফুসফুসের ভেতরটা কেমন যেটুকু হাইলাইট করা আছে ভালো করে পড়বে। তারপর দেখো রয়েছে মধ্যচ্ছদা কি। ঠিক আছে, বুক আর পেটের মাঝখানে ভেতরটা পেশি থাকে, তার নাম হচ্ছে মধ্যচ্ছদা। ঠিক আছে, তাহলে ফুসফুস কি কাজ করে পুরো ডিটেলস এখানে পড়বে। ফুসফুসে কি কি সমস্যা হতে পারে পড়বে। এরপর চলে পাতা নম্বর 120-তে দেখো রয়েছে শিশুর 300টি প্রায় হাড় থাকে আর পূর্ণবয়স্ক মানুষের 206টি হাড় থাকে। ঠিক আছে, অস্থি সন্ধিতে লিগামেন্ট থাকে যেটা দিয়ে দুটো হাড় জোড়া লাগানো থাকে, এগুলো কিন্তু পড়বে। লিগামেন্ট কিন্তু জোড়া লাগাতে সাহায্য করে। ওকে, আবার টেন্ডন নামের স্থিতিস্থাপক এক ধরনের দড়ির মতো জিনিস থাকে যেগুলো অস্থিগুলোর সামনে বা পেছনে দিয়ে যে কোনো পাশ দিয়ে উপরের অস্থি বা নিচের অংশকে সঙ্গে বাঁধা থাকে। ঠিক আছে, এগুলো কোনো মনে রাখবে। মাংসপেশি টেন্ডনও কিন্তু অনেক সময় জোড়া লাগাতে সাহায্য করে। ওকে, এটা কিন্তু পড়ে রাখবে। ফুলের ভেতরে যে অস্থি সন্ধিগুলো রয়েছে তাকে বলা হয় অচল অস্থি সন্ধি। এমন আরো একটা সন্ধি দেখো যেটা অল্প স্বল্প নাড়াচাড়া করে। ঠিক আছে, যেটা বলা হয় কঙ্কালে আর কোথায় এরকম অস্থি দেখা যায়, সেটা হলো ঈষৎ সচল সন্ধি। ছবিতে এমন একটা জোর দেখা যেখানে অনেকটা নড়াচড়া করে, মানে যেগুলো নড়ছে খুব সেগুলো সচল, আর যেগুলো নড়ছেই না সেগুলো একদমই অচল, আর যেগুলো অল্প অল্প নড়ে সেগুলো হচ্ছে ঈষৎ স্বচ্ছ সন্ধি। ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে হবে। সন্ধি বলতে এই যে যেগুলো জোড়া লাগানো, এই একটা এই একটা এই একটা এই একটা, বুঝতে পারছো? এগুলো সব কিন্তু সন্ধির মধ্যে পড়ছে। আঙুলের হাড়গুলো, পায়ের ফিমারের হাড়টা, এখানে পুরো সন্ধি, এগুলো বুঝতে পারছো তো? তো তোমাদের পরের পাতা দেখো রয়েছে বল ও সকের সন্ধি কোথায় দেখতে পাওয়া যায়, হিন্দ সন্ধি কোথায় দেখতে পাওয়া যায়, পিভার সন্ধি কোথায় দেখতে পাওয়া যায়, এগুলো ভালো করে পড়ে রাখতে হবে। স্যাডেল সন্ধি কোথায় দেখতে পাওয়া যায়, কোন কোন অঙ্গের মধ্যে স্যাডেল সন্ধি, কোন কোন হাড়ের সাথে হয়েছে এটা। ঠিক আছে, ডান দিকে ছবি সহ দেওয়া রয়েছে। বল ও সকের সন্ধি যেটা কিনা পায়ের উপরের হাড় ফিমার আর কোমরের সাথে যুক্ত আছে। ঠিক আছে, সেটা হচ্ছে বল ও সকের সন্ধি। তো এই সন্ধিগুলো কোথায় কোথায় আছে এগুলো পড়তে হবে, তোমাদের বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তারপর আসতে পারে মানুষের গড় উচ্চতা কত হওয়া উচিত। তো উচ্চতা থেকে বেড়ে গেলে তার তার কে কি বলা হয়, জাইগ্যান্টিজম বা অধিকায়িত্ব বা খুব বড় লম্বা। আর বেশি শর্ট হয়ে গেলে বলা হয় বামানত্ব বা ডোয়ার্ফিজম। ঠিক আছে, এই সমস্যাগুলো হয়। অস্বাভাবিক বেড়ে যাওয়া বা অস্বাভাবিক মানে বেড়ে যাওয়াটা না হলে, ঠিক আছে, মানে স্বাভাবিক বেড়ে যাওয়াটা না হলে অর্থাৎ হাইটে শর্ট হয়ে যাওয়া, এগুলো কিন্তু রোগের মধ্যে পড়ছে। ওকে, তো অস্বাভাবিক বিকাশ কিভাবে ঘটছে সুন্দর করে এখানে গল্পের মতো বলে দেওয়া আছে, তোমরা কিন্তু এগুলো ডিটেলস একবার রিডিং করে পড়বে। ঠিক আছে, দেহভর সূচক সমান মনে রাখবে ওজন বাই উচ্চতা স্কোয়ার। এর সূত্রটা মনে রাখবে, দেহভর সূচক কত। কিন্তু অঙ্কের আকারে কিন্তু এটা আসতে পারে, তাই এটা মনে রাখবে। দেহভর সূচকের মান নির্ণয় করতে গেলে কি করতে হয়, ওজন বাই উচ্চতার স্কোয়ার করে দিতে হয়, তাহলে দেহভর সূচকের মানটা বেরিয়ে আসে। ওকে, তার ঠিক নিচে চলে এসো বংশগত কারণ ও সঠিক পুষ্টি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাহলে বৃদ্ধি কোন কোন জিনিস নিয়ন্ত্রণ করে, বংশগত কারণ আর সঠিক পুষ্টি। এর ফলে দেহের পরিবর্তন ঘটে ও উচ্চতা ওজন বাড়ে। ঠিক আছে, তাহলে এক একজনের ওজন কতটা হওয়া উচিত, যার যতটা হাইট সেই অনুযায়ী একটা ওজন হওয়া উচিত। ঠিক আছে, সেই চার্ট তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, দেখে নিও। তো এই হলো তোমাদের পুরো সাজেশন সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বিজ্ঞান থেকে অথবা পরিবেশ বিজ্ঞান থেকে। এগুলো ভালো করে পড়বে যেগুলো আমি দিলাম, এর বাইরে কোনো কিছু আসবে না। যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো ভালো করে খুঁটিয়ে পড়ে যাও, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। ওকে, তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সব।